নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা বৃশ্চিক রাশির বার্ষিক রাশিফল 2025। আছে 2 তারিখ, নতুন বছরের মাত্র 2 দিন শুরু হয়েছে। তো নতুন বছরে আমার দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি কামনা করি ঈশ্বরের কাছে যে আমার প্রতিটি দর্শক যেন সুখে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, শান্তিতে থাকে। সবাই যেন খুব সুখে থাকে, এমন সুখ যেন পায় যে যেন আমার ভিডিও নাই দেখতে হয় বা কোনো রকম রাশিফলের ভিডিও না দেখতে হয় যে আজকে কি হবে। আমি চাই এরকম থাকুক, তারা সুখে থাকুক। কিন্তু সুখ এমনই ক্ষণস্থায়ী, সুখ জিনিসটা এমনই ব্যাপার যে ওই মরীচিকা বললেই চলে। সুখ তো পাওয়াই যায় না, সুখ বাজারে কেনাও যায় না, পাওয়াও যায় না। এই কি জিনিস ভগবানই জানে। তো যার কপাল ভালো নাকি তারই সুখ আছে। আবার এই যে কপালে থাকলেই যে হবে তাও ব্যাপার নয়। তাই অনেকে বলে যে টাকা থাকলেও কোথায় যে সুখ, অ্যাকচুয়ালি মানুষ এখনো খুঁজে পায়নি যে সুখটা কোথায়। তাই আমি বলবো যে সুখের থেকে শান্তি বড়, তাই সুখের থেকে শান্তি ভালো এবং সুখের থেকে শান্তিকে কামনা করাই ভালো। শান্তি এমন একটা জিনিস যা থাকলে সুখ থাকবে, সাফল্য থাকবে, সমৃদ্ধি থাকবে। কিন্তু সুখ থাকলেই যে এই বাকি কটা থাকবে, মানে সুখ থাকবে, সুখ থাকলে যে সমৃদ্ধি আসবে, শান্তি আসবে, এমন কোনো ব্যাপার না। তো যাই হোক, সেটা নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি আমার কামনা করেই যাব যে তোমরা সুখে থাকো, ভালো থাকো, সারা বছর হাসি খুশি থাকো। তো এই কামনা করে আমার ভিডিওটা শুরু করছি। বার্ষিক রাশিফলের ভিডিও, বড় হবে ভিডিওটা। অনেক কিছু বলবো, চেষ্টা করব, বোঝাবার চেষ্টা করব যে কোন কোন দিকে তোমাদের একটু সাবধান থাকতে হবে, কোন কোন দিকে তোমাদের চ্যালেঞ্জ আসতে পারে। বছরটা তো কম দিনের নয়, 365 দিনের বছর। তার মধ্যে 2 দিন অতিবাহিত করে ফেলেছো, সেটা অন্য কথা। এই বছর 2025 সাল, এটা তো মঙ্গলের বছর, তোমরা সবাই জানো। তার মানে মঙ্গলের বছর হলে কি হবে, রাশিপতির একটা ফেভার, আনুকূল্য পাওয়া যাবে। তো সংখ্যা তত্ত্বের হিসাবে মঙ্গলের বছর, এটা ঠিক কথা। তো মঙ্গল এই বছর কন্ট্রোল করবে সবাইকে, এর প্রভাব থাকবে সবার ওপরে। মঙ্গল কেমন গ্রহ এটা আগে বলা যাক, তারপরে আমি রাশিফলের বিচার শুরু করছি। তো মঙ্গল তোমরা সবাই জানো যে একটু উগ্র গ্রহ, যুদ্ধ বিগ্রহ, একটু উত্তেজনা, রক্তপাত, বড় কোনো পরিবর্তন, এগুলোকে মঙ্গল পছন্দ করে। মঙ্গল নব যৌবনের একটা প্রতীক, নতুন ব্যবস্থাপনার প্রতীক, তারুণ্য, শক্তি, যৌবন, এই সমস্তকে রিপ্রেজেন্ট করে মঙ্গল। তো মঙ্গল এইরকমই একটি গ্রহ। মঙ্গল নিজের অধিকার বজায় রাখার জন্য, অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য যুদ্ধ করতে এবং যুদ্ধের মাধ্যমে রক্তপাত ঘটাতে মঙ্গল পিছপা হয় না। মঙ্গল মানে সংঘর্ষ, মঙ্গল মানে ফুল অফ স্ট্রাগল। তো স্ট্রাগল করে আমাদের বিজয়, অধিকার, শান্তি, সুখ, সাফল্য, সমৃদ্ধি সব কিছু ছিনিয়ে আনতে হবে এই বছরে। এটাই হলো আমাদের বার্তা। হয়তো প্রকৃতি এটাই বার্তা দিতে চাইছেন। তো সারা বছর আমাদের সংঘর্ষ করতে হবে, যা কিছু অর্জন আমরা করতে চাই না কেন। তো সংঘর্ষ আমাদের পিছু ছাড়বে না, এটা মাথায় রেখে চলো। এবার কোন কোন বিষয়ে সংঘর্ষ করতে হবে আমি সেটা বলবো, অবশ্যই বলবো। এই বছরে সব থেকে ইম্পর্টেন্ট টার্নিং পয়েন্টের মাস হতে চলেছে এপ্রিল মাসটা। এপ্রিল মাসে পঞ্চগ্রহী যোগ তৈরি হবে এবং এই যে টার্নিং পয়েন্ট বলছি, এর শুরু হবে কিন্তু, এর সূচনা হবে কিন্তু মার্চ মাস থেকে। মার্চ মাস থেকে সূচনা হবে। মার্চ মাস থেকে শুরু করে একেবারে আমি দেখতে পাচ্ছি জুন, জুলাই মাস পর্যন্ত, মার্চ থেকে শুরু হবে, সূচনা হবে। মার্চের প্রায় শেষের দিক থেকে শুরু করে একেবারে জুলাই পর্যন্ত কি চলবে, যে সব থেকে ভয়ানক যে যোগ, কাল সর্প যোগ, এটা চলবে গোচরে। ঠিক কতদিন, আমি মার্চকে ছেড়েও যদি দিই তাহলে এপ্রিল, মে, জুন, ফুল 3টে মাস কাল সর্প দোষ থাকবে গোচরে।
এই কালসর্প দোষ যদি গোচরে তৈরি হয় তাহলে কি ঘটনা ঘটতে পারে? প্রথমত, এই বছরে ওই 3টে মাসের মধ্যে যে সমস্ত বাচ্চাদের জন্ম হবে তারা সবাই কালসর্প দোষে দুষ্ট হবে, এটা 1 নম্বর। 2 নম্বর, এপ্রিল মাস থেকে ওই যে বললাম পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে, এই এপ্রিল মাসে যে সমস্ত বাচ্চার জন্ম হবে সেই সমস্ত বাচ্চাগুলো কালসর্প দোষ আর পঞ্চগ্রহী যোগ ওই মীন রাশিতে দ্বাদশ ভাবে এই যোগ নিয়ে জন্ম নেবে। এছাড়াও রবি রাহু গ্রহণ দোষ, রাহু শনি শ্রাপিত দোষ, রাহু বুধ নাগ দোষ বা জড় দোষ। তো এছাড়া যদি যখন গোচরে চন্দ্র আসবে, ওই পঞ্চগ্রহীর সঙ্গে যখন চন্দ্র যোগ হবে তখন কিন্তু 6টা গ্রহ হয়ে যাবে। তো এই সময়টা আমার মনে হয় এই বছরে সব থেকে বড় ক্রান্তিকাল হতে চলেছে এপ্রিল মাসটা। এক তো কালসর্প দোষ থাকবেই, তার সঙ্গে ওই মীন রাশিতে কালপুরুষের দ্বাদশ ভাবে এবং বৃশ্চিক রাশির পঞ্চম ভাবে এই ভয়ানক ভয়ানক দোষগুলো তৈরি হবে। তো আমি আসছি এরপরে এগুলোকে ডিটেলসে বিচার করতে। আমি প্রথমেই বলে রাখি, বিচার করতে গেলে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, ভিডিও বড় হবে। যাদের ধৈর্য আছে, যাদের একটু আমার ওপর ভরসা আছে, তারা ভিডিওটা মন দিয়ে দেখো। আর যদি বাকিদের মনে হয় যে আমি আবল তাবল বকছি, তাহলে ভিডিও বন্ধ করে অন্য ভিডিওতে চলে যেতে পারো। সময় খুব দামি জিনিস, মূল্যবান জিনিস, নষ্ট করো না। আমি এমন একজন লোক যার যে কোনো নিয়ম মানে না, ঠিক আছে, যে কোনো নিয়ম মানে না। আর আমি এমনই জন্ম থেকে আজ পর্যন্ত এমনই মানুষ, নিয়ম মানতে চাইলেও প্রকৃতি আমাকে মানতে দেয় না, ও উল্টো হবেই। তাই জন্য দেখবে আমি ভিডিওতে, আমার ভিডিওগুলো কেমন সব অন্য মানুষদের থেকে আলাদা, অন্যান্য জ্যোতিষীদের থেকে আলাদা। ওরা যা বলে আমি তার উল্টো বলি। আবার সবার ভিডিও হয়ে গেছে, বার্ষিক রাশিফলের ভিডিও সববার হয়ে গেছে, আমি আজকে দিচ্ছি সবার পরে। আবার মিলিয়ে দেখবে যে আমি কাউকে কপিও করছি না। হয়তো তোমরা অনেকে বলতে পারো যে সবার দেখে করছে, একদমই তাই নয়। আমার এইটুকু মাথায় যতটুকু ধরবে আমি ঠিক নিজের মতো করে ততটুকুই বলবো, আর বাকিটা তো আমার মা দেখে নেবে। আমি মাকে বলেই শুরু করি যে তুমি যা বলাবে তাই বলবো, গালাগালি খেলে তুমি খাবে, আর ভালো বললে তোমাকেই দিয়ে দিই, ওই মাকেই দিয়ে দিই। আমি মাথা ভারী করি না আর গা ভারী করি না, আমি হালকা থাকার চেষ্টা করি, তাহলে চোখ বুঝলে যেন মায়ের কাছে চলে যেতে পারি। এই পলিসি নিয়ে চলি, তাই আমার কোনো চিন্তা নেই। কে কি বললো সেটা তো একবারে গৌণ ব্যাপার, মুখ্য ব্যাপার হলো কাজ। তোমরা এইভাবে থাকবে, দেখবে শান্তি পাবে, সুখ হয়তো পাবে না, শান্তি পাবে। যাই হোক, আমি শুরু করছি। যেটা আমি বলতে চাইছিলাম, আগে মঙ্গলের কথাটা বললাম আগে, কারণ মঙ্গল রাশিপতি লগ্নপতি, তো এর কথাটা আগে না বললেই নয়। মঙ্গল এই বছরে দেখতে পাচ্ছি জানুয়ারি মাসের শুরু করছে কর্কট থেকে, বক্রী অবস্থায় নিচস্থ থেকে বছরটা শুরু করবে। তারপরে বছরের ঠিক 2 নম্বর মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যাবে মিথুনে বক্রী অবস্থায়, মিথুন থেকে আবার চলে আসবে কর্কটে, আসবে মে মাসে, ফের আবার ওই রকমই সারা বছর শেষ করবে বৃশ্চিক রাশিতে। তাহলে ওই মিথুন থেকে বৃশ্চিক মঙ্গলের গতি এটা। এইবার তাহলে মঙ্গল, আমি যদি মঙ্গলকে স্বাস্থ্যপতি ধরি তাহলে মঙ্গল কি করবে, আমাদের স্বাস্থ্যটা কেমন থাকবে যদি আমি ধরি, যে বলি যে এই সারা বছর বৃশ্চিক রাশির মানুষগুলোর স্বাস্থ্য কেমন থাকবে। কারণ লগ্নটা স্বাস্থ্য, মানে যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হয় তাহলে তো কোনো কথাই নেই, মঙ্গলই সব কিছু, স্বাস্থ্যের অধিকারী হবে। আর যদি বৃশ্চিক রাশি অন্য লগ্ন হয়, যদি ধনু লগ্ন হয়, তো সে বৃহস্পতি হবে তাদের স্বাস্থ্যের অধিপতি। তো এটা যেহেতু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য বলছি, তাই আমি বলবো যে মঙ্গলকে এখানে প্রাইম ধরতে হবে। এখন মঙ্গলের অবস্থা আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ সময়টা থাকবে তিনি বক্রী, তারপরে ওই নিচস্থ অবস্থাটা অনেক দিন তার কাটতে লাগবে। তার মানে সেই জুন মাস পেরিয়ে জুলাই মাসে গিয়ে তিনি নিচস্থ অবস্থাটা একটু ত্যাগ করবেন, তাতেও তার মুক্তি নেই। সে আবার দেখা যাচ্ছে রাহুর দৃষ্টিতে চলে আসবে জুলাই মাসে, তার নিচস্থ অবস্থা থেকে মুক্তি হয়েছে কি হয়নি তার আবার রাহু নজরে চলে আসবে।
রাহু তখন জুন মাসে চলে আসবে কুম্ভ রাশিতে। রাহু তখন এদিকে তার সপ্তম দৃষ্টি দেবে মঙ্গলের ওপরে। ব্যাস, সেই অঙ্গার দোষ তৈরি হয়েই থাকছে। তাহলে গোচরে অনেকগুলো দোষ তখনও তৈরি হবে জুলাই মাস পর্যন্ত। তারপরে মঙ্গল আবার জুলাই থেকে যখনই আবার চলে যাবে আগস্ট মাসে কন্যা রাশিতে, তখন আবার শনি নজরে পড়বে, তাও আর বক্রী শনি আগস্ট মাসে। তাহলে মঙ্গলে ছাড়ার নেই, এই বছর মঙ্গলে ছাড়ার নেই। আর মঙ্গল যতটাই বন্দী হয়ে থাকবে রাহু আর শনির কাছে, তত মঙ্গল উত্তেজিত হয়ে পড়বে এবং মঙ্গল দুর্বল ও পীড়িত হয়ে পড়বে। তাহলে মঙ্গল যদি পীড়িত হয় তাহলে কোন কোন বিষয়ের উপরে প্রভাব পড়তে পারে? প্রথমত স্বাস্থ্যের উপরে। আর লগ্নপতি হিসাবে সর্বাধিক যদি লগ্নপতি পীড়িত হয় তাহলে জীবনের ম্যাক্সিমাম যে ক্ষেত্রগুলো আছে সেটা হতে পারে পরিবার, সন্তান, আর্থিক ব্যবস্থা, চাকরি বাকরি, কর্ম, পেশা, ব্যবসা, সমস্ত ক্ষেত্রে কিন্তু কম বেশি মঙ্গল পীড়িত হবার জন্য প্রভাব পড়বেই। একেবারে নিশ্চিন্ত হবার বছর এটা কিন্তু নয়। আবার অনেকে বলবে, আরে বাবা তাহলে তো বললে খুব ভালো বছর, কি হবে তাহলে? ভালো বছর তো বটেই, মঙ্গলের বছর যেহেতু। স্ট্রাগল থাকবে, চ্যালেঞ্জ থাকবে, সেবারও পাবে, লড়াই করবে, জয় লাভ করবে, এইটুকু তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। আবার কি, ঢাইয়া শেষ কখন শেষ হচ্ছে? মার্চ মাস শেষ এপ্রিল থেকে, আবার এপ্রিল থেকে শুরু হচ্ছে ওই যে ক্রান্তিকালের মাসটা। পঞ্চগ্রহী যোগ একসঙ্গে দ্বাদশ ভাবে, গ্রহণ দোষ, শ্রাপির দোষ, এইগুলো তৈরি হবে। রাহু শনির কম্বিনেশন, ওদিকে রাহু বুধের কম্বিনেশন, রাহু রবির কম্বিনেশন, রাহু চন্দ্রের কম্বিনেশন থাকবে, রাহু শুক্রের কম্বিনেশন থাকবে, একই সঙ্গে 6টা গ্রহ দ্বাদশ ভাবে। সেই সময় আমার মনে হচ্ছে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ অথবা রাজনৈতিক বিপর্যয় ঘটতে পারে। যেহেতু দ্বাদশ ভাবটা বিদেশ ভাব, বিদেশ, এখন বিদেশে এরকম টাইপের কোনো রকম ঘটনা ঘটতে পারে। বিদেশের রাজনৈতিক অবস্থা হতে পারে বা প্রাকৃতিক ব্যাপার হতে পারে। আর আরেকটা কথা বলতে পারি যে মীন রাশিটা দ্বাদশ ভাব কালপুরুষের বলেছি, তো মীন রাশিটা জল রাশি, তো জলভাগ উত্তেজিত হবে। জলভাগ উত্তেজিত হলে বা ওই জায়গাটা অশান্ত হলে বা পীড়িত হলে তাহলে সমুদ্র উত্তাল হবে, অস্থির হবে এবং তখনই প্রাকৃতিক বিপর্যয় হবার সম্ভাবনাগুলো থাকবে। এপ্রিল মাস গরমের সময়, তখনই কিন্তু বেশিরভাগই ঝড় ঝাপটা, কালবৈশাখী, এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়গুলো নেমে আসে। তো এই সমস্ত ব্যাপারগুলো তখন আমাদের চিন্তায় ফেলতে পারে। এটুকু আমি বলতে পারি যে খুব নিশ্চিন্ত হবার সময় ওই এপ্রিল মাসটা থাকবে না। এবং শুধু তাই নয়, যেহেতু ওটা বিদেশ, সাগরের ওই পারে যে সমস্ত দেশ আছে এবং ভারতের বাইরে যে সমস্ত দেশ আছে, বিশেষ করে পাশ্চাত্য যে সমস্ত দেশ আছে, তারা প্রাকৃতিক এবং রাজনৈতিক দিক থেকে অশান্ত হবে এবং তার প্রভাবটা কিন্তু আমাদের দেশেও পড়বে। এবং যেটা হচ্ছে যে তার প্রভাবটা এইভাবে পড়তে পারে যে মীন রাশিটা কিন্তু মোক্ষ দেয়, মুক্তি দেয়, বড় চেঞ্জ আনে। তো এই রকম একটা রাশি যখন আমাদের কোনো চেঞ্জ, বড় চেঞ্জ আনার চেষ্টা করবে, তখন সেটা আমাদের উপর ডিরেক্ট প্রভাব ফেলবে। যেমন মূল্যবৃদ্ধি, খাদ্যের অভাব, প্রাকৃতিক বিপর্যয়, রোগ, মহামারী, এগুলো হতেও পারে। মীন রাশি দেবগুরু রাশি, দেবগুরু রাশি পীড়িত হলেই অধর্মের একটা প্রভাব থাকবে, অধর্মের শক্তি বৃদ্ধি পায়, আসরিক প্রবৃত্তি বৃদ্ধি পায়। তো এইগুলো হবে এপ্রিল মাসে। আমি ডিরেক্টলি এপ্রিলে চলে যাচ্ছি এই কারণে, আমি আগে প্রেক্ষাপটগুলো তৈরি, আশেপাশের অবস্থাগুলো তৈরি করছি। আমার ঘরটা যদি ভালো থাকতে হয় বা আমার জীবনটা ভালো থাকতে হয়, তাহলে কিন্তু প্রথমত গোটা ওয়ার্ল্ড ভালো থাকতে হবে, তারপরে গোটা ভারতবর্ষ ভালো থাকতে হবে, তারপরে গোটা পশ্চিমবঙ্গ ভালো থাকতে হবে, তবেই আমার ঘরটা ভালো থাকবে। আমি যেহেতু বার্ষিক রাশিফলের ভিডিও করছি, তাই আমি এইগুলো যেহেতু একবারই বলবো, এগুলো আর কোনো সাপ্তাহিক রাশিফলে বা মাসিক রাশিফলে এই সমস্ত কথাগুলো বলবো না। তো আমি এই জন্যই আমি এই কথাগুলো বলছি যে আমার
বাহ্যিক প্রেক্ষাপট কেমন থাকতে পারে সেগুলো বলছি। আর এগুলো আমি মনে করি অবান্তর কোনো কথা নয়। যাই হোক, তো এই হবে বিশ্ব প্রকৃতির বা বহির্বিশ্বের অবস্থা, এরকম হতেও পারে। তো সেরকম একটা অবস্থায় আমার কর্ম পেশার ওপর যদি পরিবর্তন আসে বা যদি আমার ওপর প্রভাব পড়ে, এমনও হতে পারে এপ্রিল মাসে রাহু রবি, তোমাদের রবি কর্মপতি, রাহু রবির কম্বিনেশন হলেই সে সময় কারো কারোর ওই সময় ইয়ার এন্ডিং এর সময় কারো কারো কর্মচ্যুতি হতে পারে। আমার এই জন্যই তোমাদের বুঝিয়ে দেওয়াটা উদ্দেশ্য ছিল যে ওই সময় যদি অবস্থা খারাপ হয় গোটা বিশ্বের এবং যদি ভারতবর্ষের, তাহলে কিন্তু কারো কারো কর্ম যেতে পারে। আবার বলছি বিদেশে যেহেতু হবে, যদি এটা আমেরিকায় হয় তাহলে কিন্তু বহু আইটি কোম্পানির লোকেরা এর দ্বারা ডিরেক্টলি প্রভাবিত হবে। তাহলে আমার এটা বলে দেওয়া কর্তব্য যে বিদেশি কোম্পানির সঙ্গে যারা জড়িয়ে আছো এখন, তারা বিনিয়োগ নিয়ে, কর্ম নিয়ে তোমরা সাবধান থাকো, চিন্তা ভাবনা করো যাতে এর প্রভাবটা কিছুটা হলেও কম তোমাদের উপর পড়ে, কারণ প্রভাব পড়বেই। আর এই বছরটা 2025 খুব বেশি পরিবর্তন না হলেও পরিবর্তন মানে আগামী যে বছরগুলো আসছে এই পরিবর্তনের সূচনা অন্তত করে যাবে। কারণ শনির সব থেকে বড় যে গ্রহটা আমাদের এই মীন রাশিতে আসবে সেটা হলো শনি। দ্বাদশ ভাবে শনি মানে হলো, দ্বাদশ ভাবে শনি মানে হলো ওই কালপুরুষের দ্বাদশ ভাব, ওই মীন রাশিতে শনি মানে হলো বড় পরিবর্তন এবং মানে শুধু পরিবর্তনই নয়, অনেক কিছুকে একেবারে এমনভাবে পরিবর্তন ভেঙে চুরে পরিবর্তন, ভেঙে চুরে পরিবর্তন করতে গেলে তো বড় ক্ষয়ক্ষতি প্রথমে তো হবেই। তো এটাই আমি বলতে চাইছি। যাই হোক, আমি এরপরে চলে যাচ্ছি আরেকটা কথা যেটা না বললেই নয়। এই যে বললাম না কতগুলো দোষের কথা বলছি, যে কাল সর্প দোষ, যখন গোটা মানে মহাবিশ্বে ব্রহ্মাণ্ডের কথা বলছি, ব্রহ্মাণ্ডে যখন কাল সর্প থাকে মানে কালের ছায়া নেমে আসে, কালের দণ্ড নেমে আসে, কালের অভিশাপ নেমে আসে, কালের অভিশাপ, মহাকালের যখন অভিশাপ নেমে আসে তখন চেঞ্জ তো নিয়ে আসবেই। এবং চেঞ্জ কোন কোন জায়গায় হতে পারে, আর্থিক দিক থেকে হলেই আমরা বেশি অ্যাফেক্টেড হব। তো সেই পরিবর্তনগুলোর জন্য আমাদের তৈরি থাকতে হবে মানসিক দিক থেকে এবং আর্থিক দিক থেকে। কারোর কারোর কর্মে বড় ট্রান্সফার হতে পারে, অনেক জায়গায় মানে অনেক দূরে ট্রান্সফার হয়ে গেল। আমি নোট করে রেখেছি পেশা পরিবর্তন হবে, তো কর্মচ্যুতি হবে, বদলি হবে, কর্মে অনিশ্চয়তা থাকবে, মানে একেবারে হয়তো কারো কারো এমন অবস্থা হবে যে কর্ম যেতেও পারে। এইরকম অবস্থাও তৈরি হবে যদি কর্ম নাও যায়। তো মানে কর্ম যেহেতু আমাদের ভাত দেয়, অন্ন দেয়, আমি বলেছি বারবার যে আমি যখন সাপ্তাহিক রাশিফলের ভিডিও করি আমি আগে কর্মের কথা বলি, তো আমি এখানেও তাই করছি যে আগে আমাদের কর্ম নিয়ে বলবো, তারপরে শরীর স্বাস্থ্য, সন্তান, বিদ্যা, বিবাহ, ব্যবসা, দাম্পত্য ওগুলো পরে আসছে, আমি সব বলবো, চিন্তা নেই, ভিডিও অনেক বড় হবে। তো আমি বলছি যে আমরা ভালো থাকবো তখনই যখন আমাদের আশেপাশের রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা যখন ভালো থাকবে তখন আমরা ভালো থাকবো। না হলে কিন্তু আমি একা ইনকাম করে গেলাম আর বাকিরা কষ্টে আছে, তাহলে কিন্তু আমিও ভালো থাকবো না। এই ব্যাপারটা মনে রাখতে হবে এবং সেই জন্যই আমি এই সমস্ত কথাগুলো বলছি যে গোটা বিশ্বের অবস্থা এরকম যদি হয় তাহলে আমাদের অবস্থাটাও কিন্তু ভালো থাকবে না। ব্যাস, আমি এটা বলে নিয়েছি যথেষ্ট। বাকি এবার শুরু করছি জানুয়ারি মাস থেকে একেবারে ডিসেম্বর মাসের রাশিফল সমস্ত বিষয়। তো যাই হোক, জানুয়ারি মাসে আমি বলছি মঙ্গল নিচস্থ অবস্থায় দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্য বিষয়ে আমি খুব একটা মোটামুটি যেমন চলার, স্বাস্থ্য বিষয়ে তেমন বড় কোনো পরিবর্তন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ কোনো বিশেষ অবস্থা মানে খুব খারাপ অবস্থায় থাকছে না। শুরু হবে বড় ধাক্কা যদি কারো কারো স্বাস্থ্য বিষয়ে, যাদের হার্টের প্রবলেম আছে, যাদের কোনো ক্রনিক রোগ আছে, যাদের রক্ত ঘটিত কোনো সমস্যা আছে, যাদের প্রস্টেট নিয়ে সমস্যা আছে, যে সমস্ত মহিলাদের গাইনি প্রবলেম আছে, যাদের ব্লাড সুগারের প্রবলেম আছে, প্রেশারের প্রবলেম আছে, তাদেরকে বলবো এপ্রিল মাস থেকে একেবারে জুলাই মাস পর্যন্ত খুব সাবধান থাকো এই সমস্ত রোগগুলোকে নিয়ে। কারোর জীবনে অপারেশন যোগও দেখতে পাচ্ছি। এটা স্বাস্থ্য নিয়ে বললাম। রোগ, নতুন রোগ কি তৈরি হতে পারে কারো জীবনে, মানে কারো দেহেতে এই বছরে, এই যে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই এবং আগস্ট, এই কটা, এবং আগস্ট, তারপরে সেপ্টেম্বর, তারপরে অক্টোবর,
এই পর্যন্ত, মানে জানুয়ারি আর ফেব্রুয়ারি এই দুটো মাস হয়ে গেল, তারপর মার্চ থেকে একেবারে অক্টোবর পর্যন্ত যে সময়টা যাবে, এই সময়কালে শুধুমাত্র ব্যাড হ্যাবিটের জন্য, লাইফস্টাইল মানে খারাপ হওয়ার জন্য এই সমস্ত রোগগুলো হবে। রক্ত ঘটিত রোগ, শরীরে টিউমারের জন্ম নেওয়া, তারপর হচ্ছে যে রক্ত দূষিত হওয়া, রক্তে এবং শরীরে বিষ তৈরি হওয়া, মানে টক্সিক জমে যাওয়া, পাচনতন্ত্র খারাপ হওয়া, বদহজম, অ্যাসিডিটি, এবং এগুলো থেকে মাথায় প্রভাব পড়া, মাথায় কোনোভাবে যদি শরীরের গ্যাস হতে পারে বা বায়ু যদি আমাদের আঘাত করে, এই সম্ভাবনাগুলো এই বছরে থাকবে। কারণ আমি আবার বলছি, মঙ্গলদেব এই বছরে বেশিরভাগ সময়টা নিচস্থ, দুর্বল ও পীড়িত অবস্থায় থাকবে। তাই লগ্নপতি দুর্বল থাকলে শরীর স্বাস্থ্যের উপরে ডিরেক্ট প্রভাব পড়ে। তাই সাবধান থাকতে হবে স্বাস্থ্য ও রোগ বিষয়ে। এটা প্রথম, আমি 1 নম্বর ভাব নিয়ে আলোচনা করলাম। এরপর মঙ্গল আরেকটি ভাব নিয়ে আলোচনা করে, আরেকটি ভাবকে কারকতা বহন করে, সেটা হলো ষষ্ঠ ভাব। তাহলে ষষ্ঠ ভাব মানে মেষ রাশি। তাহলে মেষ রাশিটা যদি ষষ্ঠ ভাব হয়, সেই ষষ্ঠ ভাবের যে সমস্ত বিষয়গুলো আছে সেটা হলো প্রথম যেটা আমি বারবার বলি যে ঋণ, ঋণ ও আমাদের রোগ, আর ওদিকে শত্রু, ঋণ, রোগ, শত্রু। এবার মঙ্গল আমাদের শত্রু কেমন হবে, বা শত্রু আমাদের কেমন ধরনের ক্ষতি করতে পারে, বা শত্রু আদৌ ক্ষতি করতে পারবে কিনা, রোগ আমাদের উপর চেপে বসবে কিনা যদি বলতে চাই, তাহলে এই সমস্ত বিষয় কিন্তু এই বছরে তোমাদের ভীষণভাবে স্ট্রাগল করতে হবে। ঋণ হবে, আবার বলছি ঋণ হবেই। এই বছরে ঋণ যেমন হবে তেমন সঞ্চয় হবে, সেটাও বলে রাখলাম। সঞ্চয়ের কথায় আমি পরে আসছি, আগে নেগেটিভগুলো বলে রাখি, তারপরে পজিটিভ বলবো। যখন পজিটিভ বলবো শুধু পজিটিভ, আর নেগেটিভগুলো আগে বলে রাখি, তাহলে আমি আগে তেতো বড়ি দিই, তারপরে মিষ্টি। কারণ তেতো দিয়ে শুরু করলে, যদি খাওয়া শুরু করি, তাহলে মিষ্টিটা লাস্টে খেতে ভালো লাগে এবং শরীরে মানে একদম পরিপাক ভালো হয়। তাই তেতো বড়ি আগে খাওয়া শিখতে হবে। তো তেতো বড়ির কথা বলবো। আমি আগে বলবো মঙ্গল, তারপরে শনি, তারপর রাহুর কথা, তারপরে গুরুদেবের কথা। আর গুরুদেব সবার উপরে মলম লাগিয়ে চলে যাবে, সেটা আসছি পরে। তো মঙ্গলদেব কি করবেন? মঙ্গলদেব বেশিরভাগ নিচস্থ অবস্থায় থাকবে এবং শনি ও রাহুর নজরে থাকার ফলে যে সমস্যাটা ঘটাবেন সেটা হলো যে ঋণ করাবে। কেন? মঙ্গল প্রথমত অষ্টম ভাবে থাকবে বছরের বেশিরভাগ সময়টা, তারপরে নবম ভাবে থাকবে, তারপরে যাবে দশম ভাবে, তারপরে আবার একাদশ ভাবে। এই ভাবেগুলো থাকতে গিয়ে সমস্ত জায়গাটা থাকবে নিচ অবস্থায় থাকবে। তাহলে কি হবে? ভাগ্যে শুধু মঙ্গল দেবের জন্য ঋণ ঝঞ্ঝাট লেগেই থাকবে। তাহলে বলবে ভালো কি হলো? এখন ভালো হতে গেলে আমি বলছি, ভালো ঋণ হবে, কিন্তু সেটা যেন পজিটিভ হয়। এবার আমি বলবো পজিটিভ কি করে হবে, সেটারও উপায় আছে এখানে। এই ছক দেখেই বলছি। মঙ্গল অষ্টম ভাবে থাকবে বেশিরভাগ বছরের প্রথম কয়েকটা মাস, তার মানে হয়ে গেল যে একেবারে এপ্রিল পর্যন্ত 4টে মাস। তারপরে মে মাস থেকে কর্কট, মে, জুন, এগুলো তো আমি পরে আছি। আমি তাহলে এপ্রিল মাস পর্যন্ত বলে নিই। তাহলে এপ্রিল মাসে দেখতে পাচ্ছি মঙ্গল থাকবে আমাদের মিথুন রাশিতে অষ্টম ভাবে। এবার ঋণ ওই সময় আরো একেবারে বেশি বৃদ্ধি পাবে। ওই যে বলেছি যে এপ্রিল মাসে যদি সেরকম বিপর্যয় হয় যে কর্ম চলে গেল, তখন তো ঋণ এমনি অটোমেটিক হবে। আর যদি বিপর্যয় বহির্জগতে হয় বা আমাদের দেশের মধ্যে হয়, তাহলে তো আরো বেশি ঋণ হবে। তাই ঋণ যাতে না হয় এবং যথেষ্ট যেন আমাদের মধ্যে রসদ, সেটা খাদ্য হতে পারে এবং অর্থ হতে পারে, যেন জমে থাকে বা জমিয়ে রাখা হয়, এটা আমি তোমাদের বারবার অনুরোধ করব। আচ্ছা, এইবার বলছি নবম ভাবে যখন, মানে কর্কট রাশিতে যখন আসবে মঙ্গল, তখন ঋণের পরিমাণটা আরো বাড়বে। তার মানে জুন, জুলাই,
আগস্ট এই সময়কালীন আরও বাড়বে। এইবারে চলে যাচ্ছি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। সেপ্টেম্বর, অক্টোবর থেকে আমরা ওটার থেকে আস্তে আস্তে বেরিয়ে আসার রাস্তাটা পাবো, মানে যা ঋণ করেছি এবার রাস্তাটা পাবো, যে কি করে আমরা শোধ করবো এবার। তো যখন মঙ্গল সিংহে থাকবে তাহলে তখন থাকবে সঙ্গে কেতু, মঙ্গল আর কেতু দশম ভাবে। মঙ্গল কেতু এই জুড়িটা খুব ভালো, কিন্তু রাহু দৃষ্টি থাকবে, সমস্যা হচ্ছে ওটাই, মঙ্গলের ওপরে অঙ্গার দোষ তৈরি করবে। তো ঠিক আছে, রাহু মঙ্গলের একে অপরের দৃষ্টি থাকবে, রাহুর কাজ করবে। এবারে যেটা হবে তখন কর্মচ্যুতি ঘটবে, অনেকের কর্মচ্যুতি ঘটবে। আবার রাহু মঙ্গলের দৃষ্টি থাকলে অনেকের হয়তো কর্ম পরিবর্তন করতে হতে পারে, সেই সময় আমাদের ঋণ হতে পারে। কর্ম নিয়ে এতটাই মানে ব্যতিব্যস্ত থাকতে হবে যে আমাদের তখন আমাদের সোর্স অফ ইনকাম সেটা একদম এতটাই কোণঠাসা হয়ে অবস্থায় থাকবে যে, কারণ ওই শনিটা এপ্রিল মাসে দ্বাদশ ভাবে গিয়ে, মানে মীন রাশিতে গিয়ে পঞ্চম ভাবে গিয়ে একাদশ ভাবে দৃষ্টি দেবে, তখন কিন্তু আমাদের আয় কমতে পারে, আয় কমবে, তখন ডেফিনেটলি কমবে। আয়টা এতটাই কমবে যে যেন মনে হবে যে যা পাচ্ছি যেন একবারে চুষে খেয়ে আমাদেরকে ছেড়ে ছিবড়ে করে দিচ্ছে। এবার মঙ্গল কেতু ওখানে অলরেডি চলে গেছে তখন, মানে জুলাই মাসের দিকে। তারপর আবার যদি আমি জুলাই মাসে মঙ্গল কেতু এই আবার রাহু দৃষ্টি পাচ্ছে, তার মানে কাজের জায়গায় কেতু থাকবে হয়তো মঘায়, মঙ্গলও থাকলো মঘায়, তো কেতু নক্ষত্র। এবার কারোর এমন কর্ম করতে হবে, যেমন কাউকে হয়তো দেখা গেল যে যেহেতু কেতুর একটা নক্ষত্র আছে আমাদের মূলা, সেভিংসে কাউকে এমন হতে পারে যে ফিক্সড ডিপোজিট ভেঙেও খেতে হতে পারে। এইরকম একটা অবস্থা যখন তৈরি হবে, রাস্তা আছে, সেটাও আমি বলে দিচ্ছি কি করতে হতে পারে। আমি অবস্থাটা বললাম যে এইরকম খারাপ অবস্থা হয়ে গেল, ড্যামেজ, এবার ড্যামেজ কি করে কন্ট্রোল করতে হবে আমি সেটা ব্যাপারে বলে গেলাম। প্রত্যেকটা সম্ভাবনার কথা হবেই এমন কোনো মানে নেই, কিন্তু কিছু মানুষের তো হবেই, এরকম অবস্থা হবেই। আবার আমি বলছি অন্ধকার এলে আলো আছে, আলোটা আমি এবার দেখাবো। কর্ম, আয়, এটা নিয়ে আমাদের চ্যালেঞ্জের মুখে পড়তে হবেই, যেটা এটা এটা বারবার বলছি, এবং এটা মনে রেখো, এটা নিয়ে চলতে হবে। বেশ, আমি প্রথমেই বলা শুরু করেছি মঙ্গলের বছর, সংঘর্ষের বছর। এবার চলে যাচ্ছি অন্যান্য গ্রহের কথায়, শনির কথায়। শনি, আমি বলেছি শনি কখন এপ্রিলে মীন রাশিতে যাবে। তো এখন এই 3টে মাস কি করবে শনি, জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চ। শনি কিন্তু ওই এখনেও এই 3 মাসে কুম্ভেই থাকবে। যতক্ষণ কুম্ভে থাকবে ততক্ষণ শনিদেবকে নিয়ে তেমন কোনো চিন্তা নাই, যেমন যাচ্ছিল শনিকে নিয়ে তেমন যাবে। অর্থাৎ পরিবার, মানসিক অবস্থা, হচ্ছে যে ঋণ, দাম্পত্য, মায়ের শরীর অবস্থা, বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক, এই সমস্ত কিছু ঠিক যেমন চলছিল তেমন চলবে, কোনো রকম খুব বেশি বড় চেঞ্জ আনবে না। এইটা চলে যাচ্ছে আর কি, চলে যাচ্ছে। এরপর এপ্রিল মাস চলে এলো, শনি চলে যাচ্ছে মিনে। এখন এই সময়ে শনি যখনই মিনে যাবে তখনই শনি সপ্তম ভাবে দৃষ্টি দেবে। কোথায়? বৃষ রাশিতে দৃষ্টি দেবে, একটা দৃষ্টি, 3 নম্বর দৃষ্টি দেবে। তো সপ্তম দৃষ্টি কোথায় দেবে? তোমাদের আয় ভাবে, মানে কন্যা রাশিতে একাদশ ভাবে। আর দশম দৃষ্টি কোথায় দেবে? তোমাদের ধনভাবে, মানে ধনু রাশিতে, সঞ্চয় স্থানে। এবার যেখানে সেভিংস হবে, যেখানে আমাদের আয় হবে এবং যেখানে আমরা ব্যবসা করব, সেই 3টে মেন জায়গাতে শনি দৃষ্টি থাকছে এখন। তাহলে যদি ব্যবসা স্থানে শনি দৃষ্টি থাকে তাহলে কি হবে? প্রথমত, যাদের বৃশ্চিক রাশি, ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, মকর ও কুম্ভ লগ্ন,
তাদের জন্য কোনো চিন্তার কোনো কারণ নেই। বৃশ্চিক লগ্ন হলেও চিন্তার তেমন কারণ নাই, মীন লগ্ন হলেও চিন্তার কারণ নেই। যাদের মেষ লগ্ন, বৃশ্চিক রাশি, মেষ লগ্ন, কর্কট লগ্ন, সিংহ লগ্ন এবং কন্যা লগ্ন, এদের কিন্তু চিন্তা থাকতে পারে। কিরকম চিন্তা? যখন শনি দৃষ্টি দেবে ব্যবসা স্থানে, মানে ওদিকে বৃষ রাশিতে, তখন শনি দৃষ্টি নিচ দৃষ্টি, 3 নম্বর দৃষ্টিটা, মানে বৃষ রাশিতে যে তাকাবে শনি, সেটা হবে নিচ দৃষ্টি। নিচ মানে এরকম যে ওখানে চ্যালেঞ্জ বেশি আসবে, ওখানে ওই সমস্ত ফিল্ডে আমাদের কষ্ট হবে, প্রতিবন্ধকতা বা বাধা বেশি পড়বে। ব্যবসা করতে গেলে দেখা যাবে যে আমরা হয়তো টাকা পাবো না, আরো ব্যবসাটা বাড়ানো দরকার আছে, টাকা পাবো না, এই সব ব্যাপার, এরকম ঘটনাগুলো ঘটবে। আবার যাদের ব্যবসায় একটু এক্সট্রা পয়সা ঢুকেছে বা যাদের ব্যবসার পথটা খুব একটা ভালো না, এই রকম জায়গা ছিল তাদের কিন্তু ওই জায়গাগুলো এবার ত্যাগ করার সময় এসেছে। তাদের অটোমেটিক শনিদেবের মার এমন মার যে ওই সব এক্সট্রা জিনিসগুলো বেরিয়ে যাবে, অপ্রয়োজনীয় জিনিস যা চলছিল বেরিয়ে যাবে। অনেকের ব্যবসায় হয়তো দেখা যাচ্ছে যে অসৎ কর্মী ছিল, তার ছুটি হয়ে যাবে এবার, ঠিক আছে। অসৎ উপায়ে আসছিল পদ, মানে পয়সা বা অর্থ, সেগুলো ছুটি, সেগুলো বন্ধ হয়ে যাবে, চিন্তা নেই। আমি ওই পথে যাব না, যারা অসৎভাবে কিছু করে তাদের কথাই যাব না, যারা সৎভাবে করে আমি তাদের কথা যাচ্ছি। যে ব্যবসাটা সৎভাবে করছি, আমার কি ব্যবসা করতে পারবো, আমি কি ব্যবসাটা করে কিছু আয় করতে পারবো, এই কোশ্চেনে উত্তর দেব। শনি যখন বৃষ রাশিতে দৃষ্টি দেবে, তখন শনি কি করবে না, প্রথমত শনি আমাদের বৃশ্চিক রাশি থেকে যদি গুনি তাহলে দেখব তৃতীয় ও চতুর্থপতি হয়ে আমাদের পঞ্চম ভাবে থেকে সপ্তমে দৃষ্টি রাখছে। তাহলে আমি 3 নম্বর ভাবে, মানে আমার বাহুবল প্রচেষ্টা এবং হচ্ছে যে নিজের বাড়ি এবং নিজের মন, এটা হলো শনিদেব। আমি আমার মন প্রাণ দিয়ে, শনিদেব পঞ্চম ভাবে আছে, মানে আমার হলো গিয়ে প্রচেষ্টা, মন প্রাণ বাহুবল সব কিছুকে সঁপে দিয়েছি এবং আমার পরিকল্পনাও আছে, মানে আছে যে আমার ব্যবসাটাকে আমি টিকিয়ে রাখার চেষ্টা করব, একেবারে টপ লেভেলে নিয়ে যাব, এরকম আমার পরিকল্পনা আছে। তো এই সমস্ত কাজে কি আমি সফল হব? এই সফল হবার সময়টা এখন এসেছে, তারা পারবে, আমি বলছি তারা পারবে, যদি ব্যবসার মাধ্যম সমস্ত কিছু সৎ হয়, যদি তোমাদের প্রচেষ্টা সৎ হয়, তাহলে তোমরা এবার ব্যবসাটাকে টপ লেভেলে, যে যার ফিল্ডে আছো নো প্রবলেম, ফিল্ড যা হোক, ব্যবসা হলেই হচ্ছে, ব্যবসাকে এবার টপ লেভেলে নিয়ে যাওয়া সক্ষম হবে আগামী 2.5 বছরে। ব্যবসাকে টপ লেভেলে নিয়ে যাওয়ার মতন জায়গা তোমরা তৈরি করতে পারবে, একেবারে টপ লেভেল। আবার বলছি, যারা শনির ব্যবসা করো তাদের কোনো চিন্তার কারণ নেই, যারা শুক্রের ব্যবসা করো, যারা রাহুর ব্যবসা আছে, তাদের চিন্তার কোনো কারণই নেই। আবার বলছি, যারা অন্য ফিল্ডে আছো তাদেরও চিন্তা নেই, শনিদেব ঠিক টাইম মতো তোমাদেরকে নিজের জায়গায় পৌঁছে দেবে। যারা বিদেশি কোম্পানির সঙ্গে ব্যবসা করো, যারা বিদেশি অর্থ মুদ্রা এই সমস্ত নিয়ে ব্যবসা করো, তাদের সম্ভাবনা এবার তৈরি হবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসা করো, তাদের জন্য সম্ভাবনার দুয়ার খুলে দেবে আমাদের শনিদেব। যারা শনির ব্যবসায়, যে বললাম লোহা, চামড়া, সিমেন্ট, ইট, বালি, আরও যে সমস্ত আছে ভারী ইন্ডাস্ট্রি, তো এই সমস্ত জায়গায় যারা ব্যবসা করো তারা এবার খুব ভালো জায়গায় চলে যেতে পারবে। যারা আমি বলছি যে যারা চাষবাস এবং চাষবাস সংক্রান্ত বিষয়গুলো নিয়ে যারা ব্যবসা করো, তাদের জন্য ভালো সময়। আবার যারা আমি বলবো যে শনির যে দৃষ্টি থাকবে, সপ্তম দৃষ্টি তোমাদের কন্যা রাশিতে, তাহলে কন্যা রাশিটা একাদশ ভাব, আয় ভাব, তাহলে আয় ভাবটা তোমাদের আয়, মানে ওখান থেকে ইনকাম দেবে, মানে বুধের ঘর, ওখানে শনি দৃষ্টি থাকবে। এখন শনি এবং বুধের, যাদের একসঙ্গে যদি জন্মছকে থাকে এবং শনির সঙ্গে বুধের যদি একটা ভালো রকমের দৃষ্টি বিনিময় হতে পারে বা কোনো রকমের সম্বন্ধ থাকে, যেমন বলছি বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র, যদি যাদের এরকম আছে, তাদেরকে বলবো
বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, আর ওদিকে হতে পারে তুলা লগ্ন, এই সমস্ত যাদের আছে মানে হচ্ছে কম্বিনেশন হচ্ছে, তাদের কি হবে, শনি এবং বুধের এক জোট, যে একদম জোট করে যে ব্যবসাগুলো হয় বা কর্মগুলো হয়, যেমন আইন আদালত, ট্রান্সপোর্ট, ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে কৃষিকার্য, কোচিং ক্লাস, তারপর হচ্ছে যে যেগুলো ওই হসপিটাল, ওষুধ, বাচ্চাদের নিয়ে কোনো রকম কাজকর্ম, ছোট ছোট বাচ্চাদের স্কুল, এই সমস্ত যারা কাজ করো আগামী 2.5 বছরে, মানে আইন কোর্ট কাছারি হলেও চলবে, এমনকি বইয়ের ব্যবসা, কাগজের ব্যবসা যারা করছো তাদের বলবো যে এই সময় তোমরা সুযোগ পাবে ব্যবসাকে আরো বড় করার, এবং তোমাদের আয় নিয়ে কোনো চিন্তা নেই। তোমাদের আয় কষ্ট করে হলেও তোমরা কিন্তু আগামী 2.5 বছরে সেই সুযোগটা পাবে যাতে গ্রো করতে পারো। এমনকি যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করো, যারা বুধের আরো অনেক কাজ আছে, যেমন রিসার্চ করা, ম্যাথমেটিক্সের কাজ, যারা মানে বোটানি, পরিবেশ, এই সমস্ত জায়গায় যারা কাজ করো, বা গাছপালা নিয়ে যারা কাজ করে, নার্সারি ফার্সারি হতে পারে, তো এই সমস্ত জায়গায় যারা ব্যবসা করে বা কাজ করে তাদের কিন্তু গ্রো হবার দারুণ সুযোগ থাকছে, গ্রো করার সুযোগ থাকছে ব্যবসাগুলো। ইনকাম প্রয়োজনের মতন হয়ে যাবে এই 2.5 বছরে, বা এই বছরটা কথাই বলবো, আমি 2.5 বছরের কথা বাদ দিচ্ছি, শনি ওখানে 2.5 বছর থাকছে বলে আমি 2.5 বছরের কথা বলছি। এই 2025-এ ইনকাম যার যতটা প্রয়োজন বা যে যেমন মোটামুটি যোগ্যতা রাখে তার এই হয়ে যাবে। মোটামুটি ইনকাম নিয়ে বা আয় নিয়ে আমি কোনো রকম বিপদ দেখতে পাচ্ছি না। উল্টে এই বছরে আমি আবার বলবো যে এই বছরে আয় তোমাদের কিছুটা হলেও বৃদ্ধি পাবে। আমি আবার বলছি, রিপিট করছি, আয় কিছুটা হলেও বৃদ্ধি পাবে। এবার আমি পজিটিভিটির কথা বলবো। আচ্ছা, তারপরে রাহুর কথাটা বলে রাখি। শনির আরেকটা দৃষ্টি থাকছে, যেটা হচ্ছে যে ধনু রাশিতে, যেটা সঞ্চয় ভাবে, মানে দ্বিতীয় ভাবে। তো ওখানে কিন্তু কারো কারো জীবনে এরকমও হবে যে এক্সট্রা অর্থ, যারা যেগুলো ঘুণ ধরছে যে সব অর্থে, তো সেই অর্থগুলো সরে যেতে পারে। বাকিরা জেনে নাও যে কার কার অর্থে ঘুণ ধরছে বা কার প্রয়োজন নেই, তো সেগুলো সরে যাবেই, এমন অবস্থা তৈরি হবে যে প্রয়োজন নেই অথচ জমানো আছে, উই পোকা ধরছে, সে সমস্ত অর্থগুলো ফিল্টার এবার শনিদেব করবেন, এটা একদম নিশ্চিত, কোনো রকম চিন্তা নেই। আবার বলছি, যারা আবার বলবে যে আমার অর্থের দরকার, কি করব, এইবারে সেই সময় এসছে যে শনিদেব এবারে যাদের প্রয়োজন আছে অর্থের, তারাও কিন্তু অর্থ পাবে। অর্থের জন্য তোমাদের বৃশ্চিক রাশির এবং জ্যেষ্ঠা নক্ষত্র হলে আরো বলছি যে মানে ওই হাই হাই করতে হবে না, পাবে। তারও আমি বলছি তো, আলোটা এখনো দেখায়নি, আলো আসছে, আলোর কথাই আসছি, তো পাবে, অর্থ পেয়ে যাবে, জমবে, কিছু সেভিংস হবে। এবার রাহুর কথায় আসবো। রাহু তার পঞ্চম দৃষ্টি দেবে, এখন তো যেমন আছে, তার মানে রাহু কেতু ওই যে এখন পঞ্চম ভাবে আছে, যেগুলো করছেই, তো জুন মাসের থেকে তারা, কেতু চলে যাবে দশমে আর রাহু চলে যাবে ওদিকে চতুর্থ ভাবে। যখন রাহু চতুর্থ ভাবে আসবে তখন বাড়িতে বড়সড় পরিবর্তন, গৃহে বড় পরিবর্তন, আবার অনেকে গৃহ ত্যাগ করতে হতে পারে কর্মের প্রয়োজনে। আমি তখন বললাম, এই যে প্রথমে কিছু দু একটা কথাই বলে রেখেছিলাম যে কর্মচ্যুতি, কর্মে বদলি, পেশা পরিবর্তন, তো এগুলো হবে। অনেকে গৃহ পরিবর্তনও করতে হতে পারে। তো আবার কারো কারো কর্মে একটু ওই ওলঢাল হবে, মানে দুর্লভমান অবস্থা হতে পারে। এবার যেটা বলছি, তো রাহু যখন চতুর্থ ভাবে আসবে, কেউ কেউ আবার ঘর তৈরি করবে, এরকমও হবে। খুব খারাপও রাহু করবে না। কারো কারো ঘরে আবার এক্সট্রা ইনকাম, মানে কারো কারো জীবনে রাহু এক্সট্রা ইনকাম নিয়ে আসবে, কারণ রাহুর হচ্ছে যে পঞ্চম দৃষ্টি থাকবে কোথায়, ওই দ্বাদশ ভাবে, তুলা রাশিতে। ওখানটা যে রাহু এক্সট্রা ফাটকা ইনকাম দেয়, আর ওই মানে এমন এমন টাকা দেবে যেগুলো কল্পনা করা যাবে না, হঠাৎ করে দিয়ে দেবে।
আবার রাহু ব্যয়ও বাড়িয়ে দেয়। তো রাহুকে নিয়ে এই বছরে তেমন চিন্তার কিছু নেই। রাহু 1.5 বছর মানে আগামী 1.5 বছর মানে জুন মাস থেকে 1.5 বছর বলছি, তাহলে 5 নম্বর দৃষ্টি রাখছে দ্বাদশ ভাবে। তাহলে ওখানে এমন এমন মানে ইনকাম করার পয়সা দেবে, যে মানে পথ দেখাবে, যেগুলো আমরা মনে করি বাঁ হাতের পয়সা। আবার আমি বলছি যে এইসব নিয়ে খারাপ ভাবার কিছু নেই। যারা জানে ইনকাম করতে, রাহুর ইনকাম বলে কিছু হয় না, মানে সৎ হওয়া চাই। রাহুর ইনকাম শেয়ার মার্কেট থেকে হয়, প্রমোশন মানে প্রমোটারি করে হয়, দালালি করে হয়, অনেক কিছু আরো অনেক উপায় আছে রাহুর ইনকাম হয়। তো ওইগুলো কোনো অন্যায় ব্যাপার নয়। অনেকে লটারি খেলে, জুয়া খেলে পয়সা ইনকাম করে, তো এগুলো রাহুর পয়সা, তো এখানে কোনো ব্যাপার না। এগুলো পারমিটেড, পয়সা এলেই হলো, বা সেভিংস করতে হবে, অন্যায় করে না হলেই হলো, ব্যাস। তো এই রকম উপায় আসবে। এবার আবার বলছি, রাহুর সপ্তম দৃষ্টি থাকবে তোমাদের কর্মভাবে। তাহলে কর্মচ্যুতি হবে, যেমন কর্মে পরিবর্তন যেমন হবে, তেমনি ওখানে মঙ্গল দেবও থাকবেন তোমাদের কর্মে ব্যালেন্স রাখার জন্য। আবার কেতুও থাকবে। কেতু এমন একটা গ্রহ, ওই দিকে গেলে মানে যেভাবে থাকে না সেই ভাবটাকে মানে টাইট করে ধরে রাখে, মানে সহজে কোনো ব্যাপারে পরিবর্তন হতে দেয় না। আবার কেতু অনেকের জীবনে এমন কিছু ঘটিয়ে আনে যে কানেক্ট মানে ডিসকানেক্ট করে, মানে ছাড়িয়ে দেয়। তো এইটা নিয়ে ভাবতে হবে। কারো কারো কর্মে যারা এখন থেকে, আবার বলছি যে যারা ভাবছো যে কর্মে পরিবর্তন দরকার, পেশায় পরিবর্তন দরকার, তারা কিন্তু এই সময় ভাবো, যখন কেতু ওই জুন মাসে কেতু যখন ওই জায়গায় যাবে, তখন কিন্তু একেবারে পরিস্থিতির চাপে তোমাদেরকে কর্ম পরিবর্তন করতেই হবে। অনেককে সবাই নাও হতে পারে। তো এই ব্যাপারগুলো মনে রাখা দরকার। কর্মচ্যুতি ঘটবেই, কিন্তু আবার বলছি ওই কেতুই কিন্তু এমন একটা কর্ম ধরিয়ে দেবে যে তোমাদের জীবন করে দেবে। কারণ মঙ্গল কেতু ও লগ্নপতি, আর আমাদের কেতু মানে লগ্নপতি মঙ্গল আর কেতু একসঙ্গে, এই জড়িটা ভালো। রাহু যদি ক্ষতি করে, তো মঙ্গল কেতু আছে গড়ে দেওয়ার জন্য, লাভ করানোর জন্য। তো এটা নিয়ে ভয়ের কিছু নেই, যা হবে তা জানবে ভালো হবে, এবং পরিবর্তনটা ভালো হবে, পজিটিভ পরিবর্তন হবে, এইটা মনে রেখো। তাই হতাশ হবার কিছু নেই, কোনো রকম চিন্তা করার কিছু নেই। এই বছরটা পুরোটাই মঙ্গলের, তাই যা হবে তা ভালো হবে এবং তোমাদের ফেভারে যাবে, এইটুকু আমি বলতে পারি। আমি যা বলেছি আমার মনে হয় এইটুকু বোঝাতে পেরেছি, যে যা হবে তা পজিটিভ পরিবর্তন, জীবনের জন্য উপযোগী। আরও একটু বললে ভালো হবে, যে তোমাদের জীবনটা আরও অনুকূল যাতে হয়, আর আরও সহজ যাতে হয়, সেই রকম পরিবর্তন হবে। এবং সেই পরিবর্তনটা বৃহস্পতি ও মঙ্গল একসঙ্গে করবে তোমাদের জীবনে। শনি তোমাদের নিউট্রাল বলবো, নিউট্রাল একটি গ্রহ। শনি তোমাদেরকে কি করবে, একটু ফিল্টার করবে, তোমাদের আয়ভাবে ফিল্টার করবে, তোমাদের ব্যবসায় জগতে একটু ফিল্টার করবে, আবার সঞ্চয়টাকে ফিল্টার করবে। আর যেটা তোমাদের মঙ্গল দেবের নিচস্থ হবার কারণে হবে, সেটা হবে ঋণ হবে। তো ঋণটাকে মিনিমাইজ করার জন্য আমি বলবো যে এইবারে যে ব্যাপারটা আমি বলবো, যে পজিটিভ দিকটা নিয়ে, গুরুদেব আছে সহায়। গুরুদেব আমাদের জুন মাস পর্যন্ত 6 মাস তিনি যেভাবেই আছেন বক্রী অবস্থায়, তিনি থাকছেন আমাদের বৃষ রাশিতে। বৃষ রাশিতে সপ্তম ভাবে মানে বৃশ্চিকের সপ্তম ভাবে থাকছেন। তো জুন মাস পর্যন্ত অ্যাজ ইউজুয়াল আমাদের রাহু কেতু এবং গুরুদেবকে নিয়ে কোনো চিন্তা নেই। তারা আমাদের লগ্নে দৃষ্টি রাখবেন, সপ্তম ভাবে গুরুদেব থাকবেন। তো তারপরে বৃহস্পতির আমাদের আয়ভাবে দৃষ্টি রাখবেন, চিন্তা নেই, কিচ্ছু নেই। আয়ভাবে দৃষ্টি রাখলে আমাদের আয় থাকবেই, মানে আয় থাকবে, আয় নিয়ে চিন্তা কিছু নেই। পরিবর্তনটা হবে জুন মাস থেকে। জুন মাস থেকে গুরুদেব যাবেন অষ্টম ভাবে মানে মিথুন রাশিতে। আর ওই গুরুদেব যখন মিথুনে যাবেন, তখন গুরুদেব তার পঞ্চম দৃষ্টি রাখবেন তুলা রাশিতে, মানে ব্যয় ভাবে, দ্বাদশ ভাবে। ওখানে রাহু দৃষ্টি থাকবে। এইবারে হবে মজা। রাহু গুরুদেব দুজনেই একসঙ্গে দেখবে এই ব্যয় ভাবটাকে। তার মানে ব্যয় হলেও, যদি ব্যয়ও হয়, আবার ব্যয়টা এমন হয় যদি পজিটিভ ব্যয় হয়, তো ওই ব্যয়টা আগামী দিনে আমাদেরকে ইনকাম দিয়ে যাবে। অর্থাৎ যদি আমরা
যে সমস্ত দ্বাদশ ভাবের ব্যাপারগুলো আছে, যদি আমরা ইনভেস্ট করি বিদেশি কোম্পানিতে, বিদেশি প্রোডাক্টে, বিদেশি মুদ্রায়, শেয়ার মার্কেটে, আরও অনেক ব্যাপার আছে, যদি সোনা দানা, এই সমস্ত ব্যবসা যেগুলো যদি যদি আমরা কোনো রকম মিনারেলস, গোল্ড, এই সমস্ত বা আরও অনেক আছে যেগুলো মানে আমাদেরকে ভবিষ্যতে পয়সা দেবে, সেইগুলো যদি আমরা দিকে ভাবি তাহলে সেই ব্যাপারগুলো আমাদের আগামী দিনে পয়সা দেবে, আর ওইগুলোকেই রাহুর পয়সা বলে। তাহলে দ্বাদশভাবে আমরা এমনভাবে ইনভেস্ট করব ওইটাকে যাতে আমাদের ভবিষ্যতে টাকা দেয়। ইনভেস্ট করতে গেলে এখন হয়তো কিছু টাকা রাখতে হতে পারে, তো সেটা ব্যয়। আবার যদি পজিটিভ ব্যয় তো আমাকে আগামী দিনে টাকা দেবে, তো সেই সম্ভাবনাগুলো এবার হবে। আবার অনেকে বলবে আরে আমার কিছুই তো নাই, তাহলে কি হবে? তাদের আর কিছুই হবে না, এটা বলতে পারি। যার কিছুই নাই তার কোনো ভয় নাই, কোনো চিন্তাই নাই, তার কোনো দুঃখও নাই, যারা আছে তাদের জন্যই বলছি, সে এইগুলো করতে পারে। কি করবে? ভবিষ্যতের জন্য চিন্তা করে ওই যে গুরুদেবের ব্যয়ভাবে দৃষ্টি, এটা আগামী 1.5 বছর থাকবে। ব্যয়ভাবে মানে দ্বাদশভাবে দৃষ্টি রাখা মানে দ্বাদশভাবে আমি বললাম যে পসিবিলিটি, সম্ভাবনা, দূরের ইনকাম, অনেক দিনের ইনকাম, ভবিষ্যতের ইনকাম, মানে অনেক দিনের জমানো ইনকাম, এগুলোকে ইন্ডিকেট করে। ঠিক আছে? আবার দ্বাদশভাবে গুরুদেবের দৃষ্টি থাকা মানে হলো যে বিদেশে গিয়ে সেটেল হওয়া, বিদেশে গিয়ে সন্তানের উন্নতি হওয়া, যাদের সন্তান বিদেশে থাকে তারা কিছু ইমপ্রুভ করে তারা টাকা পাঠাবে বা টাকা পাঠিয়ে সংসারটার উন্নতি ঘটাবে, এরকম ব্যাপারগুলো ঘটবে। আবার বৃহস্পতির দৃষ্টি থাকবে তোমাদের চতুর্থভাবে, যেখানে রাহু স্বয়ং থাকবে। এইবার বৃহস্পতির চতুর্থ দৃষ্টি যদি রাহুর ওপরে থাকে, তাহলে যেখানে এতক্ষণ আমার মনে রাহুর কারণে অশান্তি হচ্ছিল, রাহুর কারণে বাস্তুদোষ হচ্ছিল, রাহুর কারণে মায়ের শরীর স্বাস্থ্যে অবনতি ঘটছিল, সেখানে গুরুদেব গিয়ে মলম লাগাবে। অর্থাৎ অশান্তি হবে, পরিবারে মানে বিঘ্ন হবে, বাস্তুদোষ ঘটতে পারে, বা যা কিছু ঘটবে অশান্তি, তার জন্য আছেন গুরুদেব। ওই গুরুদেবের যে নবম দৃষ্টি সেটা থাকবে তোমাদের চতুর্থভাবে। তাহলে নবম দৃষ্টি থাকা মানে হলো যে আমার ঘর পরিবার নিয়ে অশান্তি হলেও আমরা বাঁচব, চিন্তার কিছু নেই, গুরুদেবের আশীর্বাদ থাকবে। ঠিক আছে? তাহলে আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে তোমাদের চতুর্থপতি থাকবে গুরুদেবের ঘরে, অর্থাৎ শনিদেব থাকবেন মীন রাশিতে গুরুদেবের ঘরে, এটা একটা বড় ভালো দিক। আবার গুরুদেবের দৃষ্টি থাকবে শনির ঘরে কুম্ভ রাশিতে তোমাদের চতুর্থভাবে, তাহলে তোমাদের পরিবারে, ঘরে, নিজের মনে, মায়ের শরীর, বন্ধু বান্ধব, এই সমস্ত মানে পরিবারে একটা উন্নতি থাকবে, উন্নতির যোগ থাকবে। গুরুদেবের সপ্তম দৃষ্টি থাকবে তোমাদের সঞ্চয় ভাবে, তাহলে সঞ্চয়টাও হবে। শনির দৃষ্টি আছে, আবার গুরুদেবের দৃষ্টি আছে, তাহলে চতুর্থপতির দৃষ্টি রইল আমাদের দ্বিতীয়ভাবে। তাহলে যদি আমাদের সমৃদ্ধি, পরিবারের সমৃদ্ধি, ততই আমাদের সঞ্চয় বৃদ্ধি হবে, ততই আমাদের ঘরে উন্নতি হবে। আবার আমি বললাম যে যে দ্বাদশভাবে গুরুদেবের দৃষ্টি থাকা মানে হলো যে সম্ভাবনার দুয়ার খুলে যাবে। কোন দিক থেকে? না ভবিষ্যতের ইনভেস্টমেন্ট করার, ভবিষ্যতে যাতে আর্থিক উন্নতি হয় বা বিনিয়োগ করলে পরবর্তীকালে উন্নতি, সেই রকম বিনিয়োগগুলোর সম্ভাবনা খুলবে এবং তার দ্বারা আমরা আগামী 1.5 বছরে উন্নতি লাভ করব, আমাদের পরিবার সমৃদ্ধ হবে। এটা হলো। এরপরে যে বিষয়টা থাকে সন্তানকে নিয়ে যদি বলতেই হয়, সন্তান হচ্ছে যে আমাদের পঞ্চম ভাবটা, তাহলে পঞ্চমপতি থাকবে তোমাদের অষ্টম ভাবে, এই বিষয়টা একটু চিন্তায় থাকবে। তবে গুরুদেব তোমাদের মঙ্গল করবে, কারণ গুরুদেব তোমাদের কারক গ্রহ। তো সন্তানের দরুন এবারে এই আগামী বিশেষ করে জুন মাসের পর থেকে উন্নতির যোগ দেখা দেবে। জুন মাসের পর থেকে কেন বলছি, বা এই 6 মাসটা কেন বলছি না, গুরুদেব যখন এখানে থাকছেন তেমনভাবে কোনো রকম যার যেমন হচ্ছে, এখন যেমন হচ্ছে তখন এটা জুন মাস পর্যন্ত চলবে, বড় কোনো পরিবর্তন আনবে না। তবে এই যে এপ্রিল মাসটার কথা বললাম, মানে সন্তান ভাবেই কিন্তু এপ্রিল মাসে বড় ওই পঞ্চগ্রহী যোগ, ওই কালসর্প যোগ, গ্রহণ দোষগুলো থাকবে। এইবার যখন
আমাদের শনি যখন ওই সন্তান ভাবে যাবে, তখন কিন্তু সন্তানকে নিয়ে ট্রাবল দেখা দেবে। তবে সেটা আবার এমন কিছু নয়, কারণ গুরুদেবকে যদি আমরা সঠিকভাবে ফেভার পাই বা তার প্রতিকার করি, তাহলে কিন্তু আমরা ওখান থেকে খুব বেশি ক্ষতিগ্রস্ত হব না। এবার আসছি জুন মাসের কথায়। জুন মাস থেকে বাকি যে সময়টা, অর্থাৎ গুরুদেবের যে বাকি জুন থেকে ডিসেম্বর পর্যন্ত যে গোচরটা হবে, সেই সময় আমাদের গুরুদেব কি ফল দেবে। কারণ গুরুদেব আমাদের সন্তানের কারক। এখন তিনি অষ্টম ভাবে যাবেন। অষ্টম ভাবটা আমি বলেছি অনিশ্চয়তার ব্যাপার। অষ্টম ভাবটা দুর্ঘটনা, পাপ, মৃত্যু, এই সমস্ত ব্যাপারকে ইন্ডিকেট করে। এখন ওই গুরুদেবের উপরে রাহু দৃষ্টি থাকবে, আবার গুরুদেবও রাহুকে দেখবে তার নবম দৃষ্টি দিয়ে। এই যে দৃষ্টি বিনিময়, এটা কিন্তু খুব একটা ভালো ব্যাপার নয়। তার মানে ধর্ম অধর্মের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হবে। ভালো মন্দ, ন্যায় অন্যায়, আলো অন্ধকারের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হবে। কখন? ওই জুন মাসের পর। তো এই সন্তানের কারক যখন রাহুর দিকে দৃষ্টি যায়, রাহু বিদেশ, রাহু হচ্ছে যে দুটোই, রাহু কিন্তু ওই বললাম রাবণ আর রাম দুটোকেই তৈরি করে। এখন আমার সন্তান কেমন হবে সেটা ডিপেন্ড করবে এই সন্তানের জন্মছকের ওপরে। তার মানে আমি বলবো যে এই বছর যদি আমি এমনি জেনারেল ভাবে বলি, তাহলে বলবো যে এই বছর যেহেতু সন্তান ভাবে শনি যাবে, তাহলে সন্তানকে এবার চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে, এবং তাকে তার অবস্থাটা এমনভাবে হবে, তাকে কঠিন অবস্থার মধ্যে দিয়ে গিয়ে তার যোগ্যতাকে প্রমাণ করে তবে তাকে জীবনে প্রতিষ্ঠিত হবার মানে সুযোগ দেওয়া হবে বা সুযোগ পাবে সে। মানে তার জীবনটা এই আগামী এই 2025 সালে স্মুথ লাইফ যাবে না, তো স্মুথ তার জীবন হবে না। বিশেষ করে যদি আমি এটা উচ্চশিক্ষা ধরি, তো খুব কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে খুব যাকে বলে তার যোগ্যতাকে প্রমাণ করি তাকে জীবনে সফল হতে হবে বা সাকসেস একদম যাকে বলে এস্টাবলিশড হতে হবে, এরকম একটা জায়গায় থাকবে সন্তান ভাবটা নিয়ে। আমি বলবো যে এই আবার বিশেষ করে ওই সময়টা এপ্রিল মে জুন একটু সাবধান থাকতে হবে। খুব ভালো বিষয় আমি দেখছি না। তারপরে জুন মাসের পর থেকে আমি এই যে বললাম সন্তানের ছাড়া যদি আমি ধরি যে এই যে যেগুলো চাকরি, আয়, রোগ, দাম্পত্য, আমি বলেছি হ্যাঁ দাম্পত্য কথা বলে দিই। দাম্পত্য বিবাহিত জীবন, যাদের বিবাহিত জীবন অলরেডি হয়ে গেছে, তাদের কি হতে পারে। দাম্পত্য জীবনের কারক আমাদের বৃশ্চিক রাশি থেকে যদি ধরি, সপ্তমপতি শুক্র। এই শুক্র আমাদের বছর শুরু করবে কুম্ভ রাশি থেকে এবং বছর শেষ করবে বৃশ্চিক রাশিতে। এখন এই শুক্রটা সব থেকে যে পিক একদম সে উচ্চস্থ অবস্থা প্রাপ্ত যখন হবে, তখন সেটা হচ্ছে যে মার্চ মাস। এখন ওই মার্চ মাসে তিনি রাহুর সঙ্গে একটা সঙ্গত করবেন। তো রাহুর সঙ্গে যখন শুক্রের দেখা হবে, তখন দাম্পত্য জীবনে তোমাদের অশান্তি শুরু হবে। মার্চ, এপ্রিল, মে, জুন, এই 4টে মাসে দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেবে, অন্য কিচ্ছু নয়। দাম্পত্য জীবনে অশান্তির মেন কারণ হলো যে ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে একটা গ্যাপ থেকে যাওয়া। এই ব্যাপারটা তোমাদের তখন ভাবাবে। ডিমান্ড সাপ্লাই তোমরা বুঝে নাও। আর কি বলবো, যে এক পক্ষ ডিমান্ড করে, এক পক্ষ সাপ্লাই করে। এখন এই ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে যদি গ্যাপ থাকে, তাহলে অশান্তি হয়। এই যার যত গ্যাপ তার তত অশান্তি। এবার তোমাদের নিজেদের ব্যাপার, তোমরা কতটা এই গ্যাপটা পূরণ করতে পারবে। আর এটা ভালো করে বুঝে নাও যে এই ব্যাপারটা আমি বলেছি যে এই গ্যাপটা কখনো মেটে না, কোনো দিন মিটবে না। এই তো এবার সেরকম তোমাদের নিজের ব্যাপার। তো বেশি করে অশান্তির সময় আসবে মার্চ, এপ্রিল, মে, জুন। বাকি সময়টা এলোমেলো করে হলেও কেটে যাবে। এবার চলে আসছি প্রতিকারগুলো বা একটু কি করা উচিত অন্তত কিছুটা রেহাই পাওয়ার জন্য। ভিডিও আর বেশি বড় করব না, ধৈর্যের চ্যুতি হতে পারে। আর আমি আবার বলবো যে যদি যারা এত দূর পর্যন্ত দেখলে তাদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ। আবার বলছি, একদিনে না হয় 2 দিনে 3 দিনে দেখো ভিডিওটা।
আরও অনেক বিষয় মিস করে গেলাম, আমি সেগুলো সাপ্তাহিক রাশিফলে এবং মাসিক রাশিফলে উল্লেখ করে দেব। আচ্ছা, তাও বলছি, আমি বার্ষিক রাশিফলের নক্ষত্র ভিত্তিক 3টে নক্ষত্রের ভিডিও প্রতি বছর দিই, এবছরও দেব। তো সেখানে আরও চোখ রাখবে, আমি আরও ডিটেলসে দেবো এবং সেখানেও কিন্তু প্রত্যেকটা বিষয় আলাদা করে উল্লেখ করে দেবো এবং ভিডিওটা লম্বা হবে, অনেক বিষয় ডিটেলসে বলে যাব। আর লগ্ন ভিত্তিকও চেষ্টা করব যাতে অন্তত কিছুটাকে কভার করা যায়, কোনো কোনো লগ্নকে কভার করা যায়। তো ঠিক আছে, আমি চেষ্টা করব। এবার যেটা আমি বলতে চাই যে প্রতিকার, বৃশ্চিক রাশির যে সমস্ত প্রতিকারগুলো সব থেকে বেশি এফেক্টিভ, সেটা হলো সব থেকে যেটা বড় আমি মনে করি যে খুব ভালো হয়, সেটা হলো দান। দান করা, দান করলে আমাদের কেতু চক্র, হাতের মধ্যে যে কেতু চক্র থাকে সেটা আরও বেশি অ্যাক্টিভ হয়। তো আমাদের পাপের প্রায়শ্চিত্ত হয়, কর্ম এবং বন্ধন বা ঋণ থেকে আমরা মুক্ত হই। কোন বন্ধন বা কোন কর্ম থেকে না, এই পূর্বজন্মের কর্ম থেকে। তো দান তোমরা করবে প্রতি শনিবার এবং প্রতি শুক্রবার। তো কি দান করবে, যে রাশি হোক, যে বৃশ্চিক রাশি তো বলছি, লগ্ন যেটাই হোক না কেন, বৃশ্চিক রাশি হলে শনিবার তোমরা অবশ্যই করবে কালো তিল, কালো সর্ষে, সর্ষের তেল, কালো কম্বল, কালো যে কোনো দ্রব্য গরিব মানুষ যার দরকার তাকে এবং কোনো মন্দিরে দান তোমরা অবশ্যই করবে। সারা বছর করলে ভালো, না হলে সপ্তাহে একদিন, না হলে মাসে একবার, সামর্থ্য মতো দান করবে। আচ্ছা, এটা দান। এবার ধ্যান, ধ্যান আমি রোজ করতে বলবো, ঠিক আছে? আবার যারা বলবে বসে থাকার সময় নেই, কি করব, চলতে ফিরতে ধ্যান করো। কার ধ্যান লাগাবে? যাকে ভাল লাগে তার ধ্যান লাগাবে, ঠিক আছে? চোখ বুঝলে যেন তাকে দেখতে পাও, এইরকম ধ্যান করো, চলতে ফিরতে ধ্যান করো। কোনো একটা মূর্তি হতে পারে, কোনো একটা শক্তির প্রতীক হতে পারে, যেটা মন যায় সেটা করবে। দান ধ্যান বড় দারুণ প্রতিকার। আমার ইষ্ট যদি আমার সঙ্গে থাকে, আমার এখানে থাকে না, তো যেই হোক, যত প্রতিকূল অবস্থা থাকুক, ও কাটতে বাধ্য। এটা মাথায় রাখো। তোমার শত্রু, সব থেকে বড় শত্রু, তোমার সব থেকে বড় ক্ষতি করে দিয়েছে, রেহাই সে পাবে না, তার রেহাই তার নাই। সে পাতালে যাক, যেখানেই যাক, এই গ্যালাক্সির যেখানে যাক, তার রেহাই নাই। তাই বলছি, আগে ভক্ত হও। পাথর রুদ্রাক্ষগুলো তো আছেই, ভক্ত এমন একটা জিনিস না যার বিনাশ নাই। ভগবানের মতো সে অমর। ভক্তি বড় শক্তি, এর থেকে বড় প্রতিকার আর হয় না। ভক্তি কিসে ভক্তি? সত্যে ভক্তি, ঈশ্বরে ভক্তি এবং ইষ্টে ভক্তি। ভক্তি শুধুমাত্র ঈশ্বরকে করলেই হবে না, সত্য, সত্য সেটা যে কোনো জিনিস হতে পারে, সত্য জিনিসে ভক্তি। সত্য পথ, চলার পথটা ধর্মপথ, সত্য পথ, এটাই ভক্তি করো, বড় প্রতিকার। এরপরে বলবো রুদ্রাক্ষ। আমি বলেছি ব্যবসার জন্য গণেশ রুদ্রাক্ষ, বিদ্যা বুদ্ধির জন্য সাতমুখী রুদ্রাক্ষ, পারিবারিক উন্নতির জন্য দুমুখী রুদ্রাক্ষ, আর সমস্ত রকমের যদি সমস্যার সমাধান চাও একমুখী রুদ্রাক্ষ, এবং সম্পত্তি এবং হচ্ছে যে ব্যবসা বাণিজ্য, আয় ইনকাম রক্ষা করতে চাইলে 10মুখী রুদ্রাক্ষ পড়ো। এগুলো মনে থাকবে তো? এগুলো মনে রাখো। লটারির দিন কবে হবে? বৃশ্চিক রাশি লটারির দিন হলো কবে? রবিবার, সোমবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার। অন্য দিনে কাটলে হবে না। শেয়ার মার্কেট বাজার অনুযায়ী করবে। আমি সাপ্তাহিক রাশি বলে দেবো, সেগুলো বলেও দিই, সেই দিন করবে। আর বাকি দিন ঝুঁকি, যেদিন বলবো ঝুঁকি নেবে তো নেবে, যেদিন নেবে না। বেশিরভাগ লোকে মেলে, আর বোকামি আর লোভ করতে গেলে মিলবে না। শেয়ার মার্কেটটা এরকমই জায়গা। এবার বলবো স্টোন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন হলে পোকরাজ তো অবশ্যই পড়তে হবে, আর রুবি বা চুনি যাকে বলা হয় সেটা পড়তে হবে এবং প্রবাল পড়তে হবে। যাই হোক, এগুলো পড়া খুব দরকার। আর মুক্ত, সেটাও পড়লে আরো ভালো হয়। তো যাই হোক, এগুলো রত্নের কথা বললাম, আর বাকি অন্যান্য লগ্নের কথা যখন আমি ভিডিও দেবো তখন তাদের কথা বলবো। আচ্ছা, এই রত্ন হয়ে গেল। এবার নাম্বার,
লটারি কাটতে গেলে কোন নাম্বারটা বৃশ্চিক রাশির জন্য ফেভার করবে। নাম্বার হলো কোনটা? নাম্বার 1, 2, 3 আর 9, এই কটা নাম্বারের মধ্যে তোমরা কাটবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হলে। আমি নক্ষত্র ভিত্তিক যখন ভিডিও দেব তখন তাদের নাম্বারটা উল্লেখ করে দেব। তো এই হলো তোমাদের নাম্বার। আর শুভ দিন রবি, সোম, মঙ্গল, বুধ, এগুলো হচ্ছে তোমাদের এই রবি, সোম, মঙ্গল, বৃহস্পতি, বুধ নয় বৃহস্পতি, এই কটা দিনের মধ্যে তোমরা কাটবে। যা কিছু শুভ কাজগুলো এইগুলোতেই করার চেষ্টা করবে। আমি আগে উল্লেখ করেছি পঞ্চক নক্ষত্রের দিন, মাসে যেগুলো পঞ্চক নক্ষত্র হবে সেই পঞ্চক নক্ষত্রে কোনো মাঙ্গলিক বা কাজ বা শুভ কাজ করবে না। ওই পঞ্চক নক্ষত্রটাকে মেনে বাকি সমস্ত 25টা দিন যে থাকছে মাসের, সেই নক্ষত্রগুলোতে কাজ করলে কোনো অসুবিধা নেই। এগুলো মানতে হবে। আর সঙ্গে মানতে হবে রাহুকাল। রাহুকাল আমি সেটাও উল্লেখ করেছি আগের ভিডিওতে, ভিডিওগুলো দেখবে অবশ্যই। রাহুকাল কোনটা তোমরা এখন সমস্ত অ্যাপে পাওয়া যায়, কখন কখন রাহুকাল হয় সেগুলো লক্ষ্য করে যদি তোমরা কাজ করো তো কাজের সম্ভাবনা মানে সাফল্যের সম্ভাবনাগুলো বাড়বে। যাই হোক, আমি আর বড় করছি না ভিডিও, আমি বাকি সমস্ত কথা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব।